আই ছেলে, এখানে কি করছো? পেছনে তাকাতেই দেখি পুলিশ। ও সরি, এ তো দেখি পুলিশই নি। ধুর, দিন দিন কি চোখে কম দেখতে পাচ্ছি? সেটা বড় কথা না, বড় কথা হলো ছোটবেলা থেকে আমি পুলিশকে অনেক ভয় পাই। এত রাতে এখানে কি তোমার? মানে হয়েছে কি, কি মামুর জীবন বাঁচাতে চাস তো দে দৌড়, বলেই দৌড় শুরু করলাম। আই ছেলে, দৌড়াচ্ছিস কেন? এই দাঁড়া বলছি, দাঁড়া। পুলিশিনাও আমার পেছনে পেছন ছুটতে লাগলো। দৌড়া মামু দৌড়া, নাইলে তোর আজ রক্ষে নেই। আই পোলা, দাঁড়া, না হলে কিন্তু গুলি করে দেব। ও আল্লাহ গো, এ বলে কি, গুলি করবে? ও আম্মু গো, তুমি কই? তোমার পোলাটারে বাঁচাও, আমি সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছি। আমার মনে হচ্ছে আমি যদি অলিম্পিক প্রতিযোগিতায় নাম লেখাতাম তাহলে শিওর দৌড়ের নোবেল পেতাম। এই দাঁড়া, আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। শালি এখনো পেছন পেছন আসছি, ওর কি ক্লান্ত লাগে না? আল্লাহ গো, এই পুলিশিনীকে আমার পেছন থেকে দূর করো, তাহলে আমি সামনের শুক্রবারে 4 টাকার বাতাসা দিব। পুলিশিনী অনেক কাছে চলে এসেছে আমার, আর সামনেও একটা মোড়। লজ্জা লজ্জা, ছেলে হয়ে মেয়েদের সাথে দৌড়ে পারছি না। শালি কত জোরে দৌড়াচ্ছে। সামনের মোড় যেই না ঘুরতে যাব তখনই আমার জুতা স্লিপ খেয়ে পড়ে যায়। ও আল্লাহ গো, আমার কোমর মনে হয় গেল গেল। আই শালা, এবার কোথায় যাবি? পুলিশিনী আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলল, কিন্তু কে দেয় পুলিশিনীর কথার উত্তর? উড়ি মাগো, আমার পাটা মনে ভেঙে গেছে। ও আম্মু তুমি কই? আই শালা, চিল্লাবি না, তোর পা ভাঙে নাই, চলে গেছে। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি সত্যি তো আমার পা ভাঙে নাই, চলে গেছে। এবার বল, তুই আমাকে দেখে এমন করে দৌড়াচ্ছিলি কেন? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, দয়া করে আমার জেলে নেবেন না। আই, একদম চুপ কর, নেকা কান্না করবি না। আমি মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। এবার আমার কথার উত্তর দে। কোন কথার? তুই আমাকে দেখে দৌড়াচ্ছিলি কেন? আসলে আমি পুলিশকে দেখলে অনেক ভয় পাই। কেন রে, তুই কি চোর? ছি, নাউজুবিল্লাহ, এসবের কিছু আমি নই। আসলে পুলিশরা অনেক বদমেজাজি হয়। হাই, কি বললি? কিছু না কিছু না। এবার বল, তুই রাত 12:15টার সময় রাস্তায় কেন? কোন খারাপ মতলব নিয়ে বের হয়েছিস সেটা বল। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ মতলব নেই। আমি তো টিউশনি করে বাসায় ফিরছিলাম। এই, আমাকে দেখি কি তোর পাগল মনে হয়? এত রাতে কিসের টিউশনি? আসলে স্টুডেন্টের মা আমাকে রাতের খাবার না খাইয়ে ছাড়ছিল না, তাই আসতে এত দেরি হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কোনো চোর না। বুঝলাম, তবে তুই পুলিশকে দেখলে ভয় পাস কেন? আসলে আমি যখন 3য় শ্রেণীতে পড়ি তখন আমাদের পাশের বাসার এক আঙ্কেলকে পুলিশ অনেক মেরেছিল, আর তখন থেকে পুলিশকে অনেক ভয় পাই। কেন মেরেছিল? উনি নেশা করতো বলে। তুইও কি নেশা করিস? ও মা, ছি ছি, আমি অমন না। বুঝলাম, তা তোর নাম কি? জি, আমার নাম তানভীর মাহমুদ। এখন বাসায় যা, এবারের মতো পার পেয়ে গেলি। এরপর যেন তোকে এত রাতে এই রাস্তায় না দেখি। আমার আর পাইকে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে দ্রুত পায়ে বাসার দিকে এগোতে লাগলাম। আল্লাহ, অনেক বাঁচা বাঁচেছি, আর একটু হলেই আমার দম বন্ধ হয়ে যেত। উফ, কি ভয়ানক পুলিশিনি, কেউ দৌড়ানিটাই না দিল আমারে। এমন দৌড়ানি আমি জীবনেও খাইনি। দেখতে মাশাল্লাহ হুর পড়ি, কিন্তু এত ভয়ানক কেন? এত সুন্দর চেহারা নিয়ে পুলিশ হলো কেমতে? নার্স বা ডাক্তার হতো তাহলে কত ভালো হতো, তাও সেবা করতো। সুন্দরী রমণীর হাতের সেবা, উফ, কি যে ভালো লাগতো না। কিন্তু না, শালি পুলিশিনি হয়েছে। এদিকে পড়ে গিয়ে অনেকটা ছুলে গেছে, কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে বাসায় পৌঁছলাম। বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে মাহমুদ, তোর এই অবস্থা কেন? আম্মু গো, তোমার পোলারে বাঘিনী দৌড়ানি দিছে। কি? বাঘ? বাঘ আসলো কোথা থেকে? আর আম্মু, পুলিশ দৌড়ানি দিছে। কি? পুলিশ? কিন্তু কেন? আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন পুলিশ আমাকে ডাক দেয়। আমি পুলিশ দেখেই দেই দৌড়। তুই দৌড় দিলি কেন? আম্মু, তুমি তো জানো আমি পুলিশ কতটা ভয় পাই। বুঝছি বুঝছি। ইস, আমার পিচ্ছিটা কতখানি চলে গেছে। আয়, মেডিসিন লাগিয়ে দিচ্ছি। দাও। আম্মু মলম লাগিয়ে ওষুধ খাইয়ে আমার রুম থেকে চলে গেল। আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। ব্যথার জন্য ঘুম আসছে না চোখে, বারবার
এই পুলিশিনীর মায়া ভরা চেহারা চোখের সামনে ভাসতে লাগলো। এত সুন্দর দেখতে, কিন্তু এত রাগী কেন? রাগী বা যাই হোক না কেন, মেয়েটা একদম হুড়পড়ির মতো। এই মাহমুদ, বেটা কি রে, তুই এত মেয়েকে নিয়ে ভাবছিস কেন? মেয়েটা যেমনই হোক না কেন, তাতে তোর কি? তোর মাথা ব্যথা কোথায়? তাহলে কি তুই পুলিশিনের উপরে ক্রাশ খেলি নাকি? না, কখনোই না। পুলিশিনের উপরে ক্রাশ খেলে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পাটা নাড়াতে পারছি না ব্যথায়। আরও শীতে চুলেছে, সহজে কি যাবে ব্যথা? কোনো মতে বিছানা থেকে উঠে বাইরে আসলাম রুমে। অনেক শীত পড়েছে, তাই গায়ে একটা চাদর জড়িয়ে চলে গেলাম মামার দোকানের সামনে। সেখানে গিয়ে দেখি সব হারামিরা বসে আছে, আমার কলিজার বন্ধুগুলা। আমি সবগুলো দেখে খোঁড়াতে খোঁড়াতে ওদের কাছে রোদে গিয়ে দাঁড়ালাম। তোর পায়ে কি হয়েছে? আর বলিস না, কালকে রাতে পুলিশের দৌড়ানি খাইছি। কি? কিন্তু কেন? এই যে একটাই কারণ। তারপরে ওদেরকে সব কিছু খুলে বললাম। আমার কষ্টের কথা শুনে হারামিগুলো হাসতে হাসতে পেটে ব্যথায় উঠায় ফেলাইছে। ওই কুত্তারা, হাসবি না, এখন চা খাওয়া। মামা 3টা চা দান তো। ওকে মামা, দিচ্ছি। আচ্ছা মামুদ, পুলিশিনী দেখতে কেমন ছিল রে? হ্যাঁ বন্ধু, কেমন ছিলে দেখতে? মামা পুরাই পরীর মতো, চোখ ফেরানো যায় না। টানা টানা হরিণী চোখ, গোলাপি ঠোঁট। উফ! কিরে মামা, ক্লাস খাইছিস পুলিশিনী দৌড় খেয়ে? ওই হারামি, সুন্দরী হলে কাজ হবে কি? রাগলে যে ভয়ানক লাগে না। ওই, তুই আমাদের নতুন এসিপি এর কথা বলছিস না তো? কি জানি, আমি তো জানি না, তুই জানিস নাকি? আরে দোস্ত, এলাকার প্রতি মেয়ের খবর আমার কাছে থাকে, জানিস না? শালা মেঘর, তুই যে পুলিশিনের খবর জানিস জানতাম না তো। এবার চল, তোর ক্রাশের বাসার সামনে যাই, আমাদের এলাকাতেই থাকে। ওই হারামি আমার ক্রাশ না। আচ্ছা চল, ঘুরে আসি। যদি দৌড়ানি দেয় আবার? আরে, আমাদের দেখবে নাকি? তারপরে তিনজনের চা শেষ করে পুলিশিনীর বাসার সামনে চলে গেলাম। পুলিশিনীর বাসার সামনে যেতেই দেখি কালকে রাতে ওই পুলিশিনী চুল ঝাড়তে ঝাড়তে দোতলার ব্যালকনির দিকে আসছে। মনে হয় কেবল গোসল করলো। পুরাই মাথা পাগল করার মতো। ক্রাশ আমি খেয়ে গেছি রে, একদম সাদা পুরি। বন্ধু, ওই যে তোর পুলিশিনী। মামা, কালকের রাতের থেকে 100 গুণ বেশি সুন্দর লাগছে। আমি ক্রাশ খেয়ে গেছি রে ভাই। কড়া দেখতে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে এক নজরে পুলিশিনীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে পুলিশিনী আমার দিকে তাকালো। আমি ভয়ে চোখ সরিয়ে দৌড় দিতে গেলে হুমড়ি খেয়ে রাস্তার উপরে পড়ে গেলাম। ও মা গো! চুলে যাওয়া জায়গায় আবার ব্যথা পেলাম। উপরের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আর আমার পাশে থাকা হারামিগুলো দৌড়ে আমাকে ছাড়াই স্থান ত্যাগ করলো। আমি এক ঢোক গিলে কোনো মতে উঠে খোঁড়াতে খোঁড়াতে আমিও দৌড় লাগলাম। এক দৌড়ে বাসায় চলে আসলাম। উফ, কি রাগী মাইরি! মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে খাবে। এখনকার মতো তো পালিয়ে এসেছি, কিন্তু দেখে তো ফেলেছে, না জানি পরে আবার আমার সাথে কি করে। না, খুব সাবধানে থাকতে হবে। কিন্তু বড় সমস্যা তো এটা যে আমি ওর উপরে ক্রাশ খেয়ে গেছি। এত সুন্দর পরীর মতো মেয়ে দেখলে যে কেউই ক্রাশ নামক বাস খাবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। বাসায় গিয়ে আম্মু, আম্মু কোথায় তুমি? আমি রান্নাঘরে। কি হয়েছে? এমন করে চিল্লাস কেন? খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি এনে দাও, কলেজ যেতে হবে তো। আরে আনছি। আম্মু খাবার নিয়ে আসলো। ওয়াও, ডিম ভুনা। বাপ, এবার খেয়ে আমায় উদ্ধার কর। খাবো মানে? খাইয়ে দাও, জানো না আমার হাত ছুলে গেছে। আচ্ছা, দিচ্ছি। তারপরে আম্মু খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ করে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ও হ্যাঁ, আমার একটা বাইক আছে, বাইকে করে যাই কলেজে। তবে পালিয়ে যেতে হয়, লাইসেন্স নাই, হেলমেট পরি না। হেলমেট পরতে ভালো লাগে না। রাস্তাতে আসতেই দেখি আরিফ হারামি দাঁড়িয়ে আছে। নিয়ে চল ভাই। নিমু না কুত্তা, তোরা কাল সকালে আমায় রেখে পালিয়ে আসলি কেন? ভাই, ভাবি যে রাগী, যদি ধরে নিয়ে থানায় চালান করে দেয়। ভাবি বললি? বাহ, দারুণ লাগছে তো শুনতে। আরেকবার বলতো। পুলিশিনী আমাদের ভাবি মানে তো তোর বউ। উফ, বউ, কি যে ভালো লাগছে। কিন্তু ভাই, এত রাগী কেন? হতাশ হস না বড় ভাই, সব ঠিক হয়ে যাবে। ক্রাশ তো খাইছি, ঠিক তো হতেই হবে। এবার তো নিয়ে চল। ওঠ। তারপরে আরিফকে নিয়ে আবার বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগলাম।
আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই আজও সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যাই কারণ ওই রাস্তা দিয়ে ভুলেও পুলিশ আসে না। কিন্তু আজ ফাটা কপাল, একটা মোড় ঘুরতেই দেখি পুলিশের গাড়ি আর চারপাশে 4-5 জন পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে যখনই বাইক ঘুরিয়ে আবার পেছন দিয়ে পালাতে যাব, তখন 2টা পুলিশ এসে সামনে হাজির। কোথায় যাচ্ছ বাছাধন? চলো ওইদিকে চলো। স্যার, আমি কিছু করিনি, এটা আমার হুন্ডা না। তোর হুন্ডা না, চল সামনেই। স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা স্টুডেন্ট। আম্মু গো, আমায় পুলিশ নিয়ে গেল, বাঁচাও। ওই চুপ করবি, না হলে কিন্তু একদম জেলে চালান করে দেব। বন্ধু তুই থাম, আমি দেখছি। আমি চুপ করে রইলাম। স্যার, একটু এদিকে আসেন না। কেন? আরে স্যার আসেন না। দুজনের মধ্যে একজন আরিফের সাথে গেল। ওরা কি বলছে কিছু বুঝতেছি না, তবে কিছুক্ষণ পরে ঠাস ঠাস করে 2টা কষে থাপ্পড় আরিফের গালে পড়ল। শালা আমারে ঘুষ দিস তুই? চল আজ জেলে চল। কি হয়েছে? আর বলো না, শালা আমায় ঘুষ দিচ্ছে। কি? 2টাকে জিপে উঠাও। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি জীবনেও হুন্ডা চালাবো না। এটা বলে কান্না করতে লাগলাম, কিন্তু কেটা শুনে কার কথা আমাদের থানায় নিয়ে গেল। সবই আরিফ হারামি বন্ধুর জন্য হয়েছে। ও যদি ঘুষ না দিতে যেত তাহলে শুধু কেস লিখেই ছেড়ে দিত, থানায় আর আনতো না। থানায় তো ওই পুলিশিনিও আছে। সকালে যা করেছি না জানি কি করে আমার সাথে। আমি তো ভয়ে আধা মরা হয়ে গেছি। স্যার, আমাকে ছেড়ে দিন। এই ছেলেটা তো দেখি বেশি চালাচ্ছে। ওকে ম্যামের রুমে পাঠাও। প্রথম পুলিশকে উদ্দেশ্য করে, ও মা গো, আমি ম্যাডামের রুমে যাবো না, আমায় জেলে ভরে দিন। তবুও ম্যাডামের রুমে পাঠান না। তবু আমাকে জোর করে ম্যাডামের রুমে নিয়ে গেল। ম্যাডাম, এই ছেলেটা কান্না করে একদম মাথা নষ্ট করে ফেলেছে, কি করব একে ম্যাডাম? ম্যাডাম এবার আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে দিলাম। ওই ওই ওই, তুই ওই রাতের ছেলেটা না? আপু, আমায় ছেড়ে দিন, আর জীবনেও হুন্ডা চালাবো না। এই বেটা, আপু কি ম্যাডাম বলো? ওই তুমি যাও তো। ওকে ম্যাম। এবার পালাবি কই তুই? সকালবেলা আমার বাসার সামনে দাঁড়িয়েছিলি কেন? আপনাকে দেখার জন্য। এই না, আমরা তো এমনিতেই হাঁটতে গিয়েছিলাম। এমনি তাই না? পুলিশের কাছে মিথ্যা বলা। এবার হাতে থাকা লাঠিটা আমার কাঁধের উপরে ধরে। আরেকদিন যদি দেখি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে তোকে, তাহলে মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দেব। আমি আর জীবনে ওই গলিতে ঢুকবো না। ওই, কান্না থামাবি নাকি একদম জেলে ভরে দেব? লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলি কেন? সরি আপু, আর জীবনেও এমন ভুল হবে না। আমি আর হুন্ডা চালাবো না। ওই কি বললি? আমি তোর আপু হই? না না ম্যাডাম, ম্যাডাম। মনে থাকে যেন। খুব করে থাকবে। ম্যাডাম, আমাদের দুজনকে ছেড়ে দিন। আমাদের আজকে কলেজে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। মিস করলে সামনের পরীক্ষায় ডাব্বা মারবো। বুঝলাম। আর শোন, তোর নাম কি জানি? শালি নামটাও মনে রাখে না। তোকে হেদি তো আমার বউ লাগে। ওই কি বললি? কিছু না ম্যাম। জি, আমার নাম তানভীর মাহমুদ। যা, এবারের মতো রেহাই পেয়ে গেলি। এরপরে যদি আর কখনো আমার চোখের সামনে আসিস, যে কোনো কারণেই হোক না কেন, একদম ডিরেক্ট চালান করে দেব। আমায় আর পায়কে দৌড়ে আসতে যাব তখনই মনে পড়লো পুলিশের নামই তো জানি না। ধুর, যারে দেখে ক্রাশ খাইছি তার নাম এখনো জানি না। ফাডা কপাল আমার। তাই না গিয়ে দাঁড়িয়ে গেলাম। এই দাঁড়ালি কেন? কোনো কথার উত্তর না দিয়ে পেছন করে পুলিশের বুকের উপরে থাকা ব্যাচটার দিকে তাকালাম। সেখানে ওর নামটা লেখা। নামটা হলো আফিয়া জান্নাত। উফ, যেমন তার রূপ তার নামও সেই কোয়ালিটির। ওই কি দেখিস? না ম্যাম, কিছু না। তারপরে আমি আর আরিফ সেখান থেকে চলে আসলাম। বাহিরে এসে, শালা আজ তোর জন্য এত কিছু, তুই পুলিশকে ঘুষ দিতে গিয়েছিলি কেন? সরি রে দোস্ত, ভুল হয়ে গেছে। ওই জানিস পুলিশের নাম কি? কি ভাই? আফিয়া জান্নাত। নামটা জুস, একদম ওর চেহারার মতো। কিন্তু এমন কেন? ভাই, এরা মেয়ে জাতি, তাও আবার পুলিশ। ওদের মন বোঝা কিন্তু এত সহজ নয়। বি কেয়ারফুল। তবে এটা আমি বুঝে গেছি যে ক্রাশ খেয়ে যে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঠিক বলেছিস। তবে বন্ধু, তোকে হার মানলে চলবে না। তোকে পুলিশিনিকে পটাতেই হবে কিন্তু। কিন্তু কি করে? তোকে না খেয়ে দেয়ে
পুলিশের পিছনে পড়ে থাকতে হবে। শালা আমাকে মারার বুদ্ধি দিচ্ছিস? আরে বন্ধু, তা না, মেয়ে পাগল টাইপের ছেলের বেশি পছন্দ করে। তারা চায় যে তাদেরকে কেউ পাগলের মতো ভালোবাসুক। সত্যি নাকি? আমি জানি না। আরে বেটা, তুই এখন থেকে পুলিশ কিনিকে বিরক্ত করবি। এ শালা মেয়েদের ইফটিজিং করলে পুলিশ ধরে, আর আমি কিনা সেই পুলিশকে ইফটিজিং করব? তাহলে আমাকে কে ধরবে? সেনাবাহিনীর হেড? আরে বন্ধু, কিছু হবে না। ভালোবাসা চাইলেই তো এতটুকু করতেই হবে, তাই না? তা পরেরটা পরে দেখা যাবে। তারপরে যে যার বাসায় চলে গেলাম। কলেজে আর গেলাম না। বাসায় এসে লম্বা একটা শাওয়ার দিয়ে ঘুমিয়ে রাজ্যে পাড়ি জমালাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বাইরের দিকে বের হলাম। হারামি বন্ধুগুলোর কাছে যাওয়ার পর, কি রে ভাই, তোর পুলিশিনীর কি খবর? তুইও জানিস? হ্যাঁ, আমিও জানি, সব আরিফ শুভ বলছে আমায়। তা বল, কি খবর তোর ক্রাশের? জানি না। বন্ধু, তোর পুলিশিনী হাসতাছে কিন্তু। কোথায়? ওই যে রিকশায় যাচ্ছে। সত্যি তো? কিন্তু রিক্সায় কেন? মনে হচ্ছে ডেটে যাচ্ছে। ওই শালা কি বলিস এসব? সে যাই হোক, তুই পিছু লেগে থাক। দোস্ত, তুইও যা পিছু পিছু। রিক্সাটা আমাদের দিকেই আসছে। রিক্সাটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আফিয়া আমার দিকে তাকালো, আর আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আফিয়া সেটা বুঝতে পেরে বাঘিনীর মতো রাগী চোখে আমার দিকে তাকালো, আর তাতে আমি ছোট্ট করে একটা মুচকি হাসি দিলাম। রিক্সাটা আমাদের ক্রস করে যাওয়ার সময় দেখলাম পুলিশিনী বিড়বিড় করে কি জানি বলছে। নিচে আমার গালি দিচ্ছে, তাতে আমার কি? আমার হাতে মোটেও সময় নেই। ওই হারামিরা, একটা রিক্সা ডাক। দেখছিস না কেন তোদের ভাবি চলে যাচ্ছে? বাহ, পুলিশিনী কিপটিজিং করবো? বুঝতেছি না আমার এত সাহস হলো কোথা থেকে। প্রেমে পড়েছি বলেই কোনো ভয় করছে না। আমি একটা রিক্সা নিয়ে আফিয়ার রিক্সার পেছন নিলাম। আমাদের রিক্সা একদম ওদের পিছনে, সেটা পুলিশিনী বুঝতে পেরেছে, তাই বারবার পেছনে তাকাচ্ছে। আর তখনই আমি অন্যদিকে তাকাচ্ছি। দেখতে দেখতে আফিয়ার রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো। তাহলে কি সত্যি আফিয়ার বয়ফ্রেন্ড আছে? না, ব্যাপারটা আমাকে দেখতেই হচ্ছে। তাই আমিও রিক্সাওয়ালাকে রেস্টুরেন্টের সামনে থামাতে বললাম। আফিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে রিক্সার ভাড়া দিচ্ছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে আমার দিকে। আমি এদিক সেদিক তাকিয়ে আছি আর মাথা চুলকাচ্ছি। পুলিশিনী রেস্টুরেন্টের ভিতরে যেতে আমি রিক্সার ভাড়া মিটিয়ে ওর পিছনে ভেতরে গেলাম। কিন্তু আমি যেটা ভাবছিলাম তা নয়। আফিয়া কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা বা মিট করতে আসে নাই। ও গিয়ে 3টা মেয়ের কাছে বসলো। বুঝলাম ওরা খুব ভালো বন্ধু, আর আফিয়া ওদের সাথে সময় কাটাতে এসেছে। আমিও গিয়ে একটা টেবিলে বসলাম। সেটা পুলিশিনীদের টেবিল থেকে 2টা টেবিল পিছনে। পুলিশিনীরা হাসাহাসি করছে, আর আমি পুলিশিনীর দিকে হা করে তাকিয়ে আছি। মাঝে মাঝে আফিয়া আমার দিকে রাগের দৃষ্টিতে তাকাচ্ছে, আর ওর চোখ দিয়ে বোঝাতে যাচ্ছে চলে যায় এখান থেকে। আমিও মজা নিতে লাগলাম, কিন্তু সেই মজা নিয়ে আর বেশিক্ষণ থাকলো না। হঠাৎ করে দেখলাম পুলিশিনী আমার দিকে আসছে। আমি উঠে পালানোর আগেই আফিয়া আমার সামনে চলে আসলো। কোথায় পালাচ্ছ বাছা? আরে আপনি এখানে যে? আমাকে ফলো করে এখানে এসে এখন আমায় বলছিস আমি এখানে? কি বলছেন? আমি তো আপনাকে দেখিই নাই, তাহলে ফলো কি করে করব, তাই না? হাই, একদম ঢং করবি না। তোর জন্য আমাকে আমার বান্ধবীরা সন্দেহ করছে। ও মা, তাই নাকি? কিসের সন্দেহ? বলেছি না হাসবি না, মেরে একদম দাঁত ভেঙে দেব। আগে বলুন কিসের সন্দেহ করছেন? সুযোগের সদ্ব্যবহার করলাম। ওরা আমাকে বলছে যে কি রে দোস্ত, তুই যে প্রেম করিস, কই আমাদের তো বললি না? কি বলিস তোরা? মিথ্যা বলছিস কেন? ওই যে ছেলেটা তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওর দিকে তুইও তাকাচ্ছিস বারবার। মিথ্যা বলবো কেন? আমি তোকে চিনিই না। দোস্ত, ট্রিট দিতে হবে বলে এরকম করছিস? তবে যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে, তোর সাথে মানাবে খুব। আরে বলেই দে না বই, কবে থেকে শুরু করলি? উফ, তোরা কি থামবি? আচ্ছা, ওই ছেলের সাথে যে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, সেটা ওই ছেলে নিজেই তোদেরকে বলবে। আমি আসছি। পুলিশিনীর কথা শুনে আমি গেট চেপে হাসছি। তোকে না আমি একদম খুন করে ফেলবো যদি হাসিস। তো এখন আমাকে কি করতে হবে? তোকে এখন ওদের কাছে গিয়ে বলতে হবে তুই আমাকে চিনিসও না। পারবো না, খেয়ে গেছি অনেক আগেই। কি খেয়ে গেছিস? ক্রাশ। কি? কাকে দেখে? কাকে আবার? এই আমার সামনে দাঁড়ানো পুলিশিনীকে দেখে। আমি তো তোকে... ও ওয়েট, আপনার বান্ধবীরা কিন্তু সব দেখছে, বুঝে যাবে সব তারা।
তোকে তো আমি পরে দেখে নেব। পরের কথা পরে দেখা যাবে। এখন যদি আমার সাথে রেগে কথা বলেন তাহলে কিন্তু আপনার বান্ধবীদের গিয়ে বলে দিব যে আমাদের রিলেশন আছে। কি তুই পুলিশকে থ্রেট দিচ্ছিস? তোরে তো না না, একদম রাগ করলে চলবে না। ওকে কি করলে তুই গিয়ে বলবি? মিষ্টি করে বলতে হবে, এই শুনছো, তুমি একটু ওদের গিয়ে বলবে তুমি আমাকে চিনো না, এভাবে বলতে হবে। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। রেগো না, ভেবে দেখো। আমি কখনোই ওভাবে বলবো না। ওকে, তাহলে আমি ওদের গিয়ে বলি যে আমাদের মাঝে রিলেশন আছে। আমি উঠতে যাব তখনই। এই দাঁড়া, কি বলছি আমি। চেহারায় রাগী ভাব থাকা যাবে না। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সেটা পরে দেখা যাবে, এখন তো বলো। ওকে বলছি, এই শুনছো, তুমি ওদের গিয়ে একটু বলবে তুমি আমাকে চেনো না। মনটা ভরে গেল। ওকে চলো বলছি। তারপরে আমি আর পুলিশ নিয়ে ওদের কাছে গেলাম। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে নিয়ে কথা বলছিলেন? ভাইয়া, আপনার আর আফরিয়ার রিলেশন কতদিনের? আরে তোমরা কি বলছো? আমি ওনাকে চিনি না। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, তবে চিনি না তো কি হয়েছে, কথা তো তোমাদের সাথে বলতে পারি। ওকে যাও, আজ আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট। কথাটা বলেই পুলিশিনী দিকে তাকালাম, দেখলাম রাগী চোখে তাকিয়ে আছে। ওয়াও, সত্যি? ভাইয়া বসেন না। ওকে বসছি। আমার তো হিব্বি লাগছে। অন্যদিকে পুলিশিনী তো রাগে ফুসছে, না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে, চুপ করে আছে। হাই, আমি তানভীর মাহমুদ। তারপরে একে একে আফিয়ার বান্ধবীরা নাম বললো। আফিয়াকে নিয়ে মোট ওরা 4 জন ছিলাম। খাবার অর্ডার দিলাম, কিন্তু আফিয়া কোনো কথা বলছে না, শুধু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আরও রাগাতে বললাম, একটা কথা বলি। জি বলুন। তোমরা 3 জন না হেব্বি দেখতে, পুলিশিনীকে বাদ দিয়ে। ধন্যবাদ ভাইয়া। পুলিশিনী দেখছি এবার আরও রেগে গেল। না, আর রাগানো যাবে না, তাহলে কি না এখানেই বম ব্লাস্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে কোনো মতে খাবার খেয়ে ওখান থেকে ভাগলাম। ওহ কি যে ভালো লাগছে না, হেব্বি লাগছে। তারপর বাসায় চলে এলাম। রাতে আর কিছু খেলাম না, যা খেয়ে এসেছি তা পেট থেকে এক কোনাও কমে নাই, তাই ঘুমিয়ে গেলাম। এক ঘুমে রাত কাবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। অনেকদিন কলেজ যাওয়া হয় না। কলেজ গিয়ে সোজা নিলয়ের আর বাকি সবার কাছে গেলাম। কিরে বন্ধু, কাল যে ভাবিকে পিছনে নিয়ে চলে গেলি, তারপর কি হলো? কিছু তো বললিও না। আরে দোস্ত আর বলিস না, কালকের বিকেলের মুহূর্তটা ছিল আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে খুব জ্বালাচ্ছিস পুলিশিনীকে। তার বলতে বেটা। কি করেছিস বল না। আমি পুলিশিনীর পিছন নিয়ে তারপর সব ওদেরকে খুলে বললাম। ওরা তো হাসতে হাসতে শেষ। বন্ধু তাহলে ভালোই প্যারা দিয়েছিস মেয়েটাকে। ইস হরে বড় ভাই, এইসব নিয়ে যখন কথা বলছি, মজা করতেছি, তখনই সিনিয়র ভাইরা এসে বলল, কেন ভাই, হাসা বাড়ান নাকি? কলেজে এত পোলাপান থাকতেই বড় ভাইগুলো শুধু আমাদের ফ্রেন্ড সার্কেলের পিছনে লাগে, নানাভাবে বিরক্ত করে। আমরা ছোট হয়ে কলেজে বাইক নিয়ে আসি, যেটা তাদের সহ্য হয় না, তাই সবসময় আমাদের সাথে এদিক সেদিক করে। ভাই সরি। না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমরা হাসলে ওদের কি? আমার আর নিলয়ের ধৈর্য এমনিতেই কম। কেন ভাই, কলেজের সবাই তো হাসে, আমরা হাসলে সমস্যা কোথায়? ওই কি হয়েছে? আমরা হাসলে তোদের সমস্যা কোথায়? প্রচুর রেগে ওদের সামনে গিয়ে পড়লাম। ওরা আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু না বলে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে গেল, তোদের পরে দেখে নিব। দেখে যখন নিবি তো এখনই দেখে নি, পালাচ্ছিস কেন? আমিও বুঝতে পারছি না ওরা আমাকে দেখে পালাচ্ছে কেন। কিরে বন্ধু, ওরা তো তোর কথা শুনে পালালো কেন? শালারা আমাকে দেখে ভয় পায় তাই। তারপরে সবাই মিলে হেসে উঠলাম। তখনই কে যেন আমার কাঁধে হাত দিয়ে আমার কলার চেপে ধরল। সঙ্গে সঙ্গে আমিও পিছনে ঘুরতে ঘুরতে বলতে লাগলাম, কোন হালারে? তখনই ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পড়ে। পেছনে তাকিয়ে দেখি পুলিশিনী দাঁড়িয়ে আছে, আর থাপ্পড়টাও ওই মেরেছে। আপনি এখানে? বলার সাথে সাথে গালে আরও একটা থাপ্পড় পড়লো। ও আগো, বাঁচাও আমায়। পুলিশিনীকে দেখে আরিফ, নিলয়, সিয়াম ওরা সবাই কলেজ থেকে উঠা।
তোকে আজ কেউ বাঁচাবে না। আমি কি করেছি? আমার সাথে আপনি এমন করছেন কেন? তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। তোকে আমি সেদিনই বলেছিলাম এর ফল ভালো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই চল আজকে থানায়, তারপরে দেখতে পারবি কি সুন্দর করে তোর আদর যত্ন করি। এই বলে পুলিশিনী আমার কলার ধরে টানতে টানতে কলেজের বাইরে নিয়ে যেতে থাকে। কলেজের সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দিন, সকলে দেখছে তো। দেখুক, তোকে আমি সেদিনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। না, সত্যি সেদিন খুব বাড়াবাড়ি করেছি। পুলিশিনী অনেক রেগে আছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সোজা থানায় নিয়ে আসলো। থানায় আসার পর করিম সাহেব, হাজতের দরজা খুলুন। তারপর হাজতের দরজা খোলা হলো, আমাকে ভেতরে নিয়ে গেল। প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দিন, আমি সেদিন অনেক বড় ভুল ফেলেছি, আমাকে ছেড়ে দিন। ছাড়বো তোকে অবশ্যই, তার আগে তোকে ক্রাশ খাওয়ার জালটা বোঝাতে হবে না? করিম সাহেবকে লাঠি টানতে বলল। এমন করবেন না ম্যাম, আমার সামনে এক্সাম। আমার সাথে ফাজলামো করিস? আমাকে ব্ল্যাকমেইল করার মজা তোকে বোঝাচ্ছি। একটি পুলিশ লাঠি দিয়ে গেল, আর পুলিশনি লাঠিটা দিয়ে আমার এক পায়ে খুব জোরে একটা বাড়ি দিল। আমি সঙ্গে সঙ্গে মাগো বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কিরে, এক বাড়িতে ফ্লোরে বসে পড়লি? আরগুলো কোথায় নিবি? ওই কেউ এসে একে তুলে ধরো। প্লিজ ম্যাম, এমন করবেন না, আমি কখনো আর আপনার সামনেও আসবো না। চুপ, একদম জাস্ট চুপ। পুলিশনি যে এত ভয়ঙ্কর হবে তা আগে ভাবেনি, তাও আবার এতটুকু সামান্য বিষয় নিয়ে। তারপরে কেউ একজন এসে আমার দুই বাহু ধরে তুলে ধরলো। তুলে ধরার সাথে সাথে পুলিশনি আমার আর এক পায়ে খুব করে বাড়ি মারে। ও মাগো, দয়া করুন, আমাকে আর মারবেন না। আমাকে টিজিং করা? ক্রাশ খাবা? খাবি ক্রাশ? নে, বেশি করে খা। বলে আমার পায়ে এলো পাতারি মারতে লাগলো। শুধু পায়েই মারছে, আর অন্য কোথাও মারছে না। ম্যাম, খুব লাগছে, আমাকে আর মারবেন না। বললাম তো আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। পুলিশনি আমার কথার প্রত্যুত্তরে কিছু না বলে জোরে জোরে আমাকে 3টা থাপ্পড় মারলো। তারপর তার সর্বশক্তি দিয়ে ডান পায়ে বাড়ি মারলো, যার ফলে আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। পা আমার অবশ হয়ে যাচ্ছে। নিজের ভর পায়ের উপর আর দৌড়ে থাকতে না পেরে যে আমাকে ধরে রেখেছিল তার উপরে দিয়ে দিলাম। পুলিশনি মারছে আর আমি ওর মুখের পানে তাকিয়ে আছি। আর কোনো কথা বলছি না বা জিজ্ঞেস করছি না, অনেক কষ্ট হচ্ছে। তখনই পুলিশনি আবার ডান পায়ে যেই বাড়ি দিল, মনে হচ্ছে পাটা কেউ কেটে নিয়ে গেছে। ম্যাম, দয়া করুন, পাটা হয়তো ভেঙে গেছে। আমাকে যে ধরে রেখেছিল তার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পুলিশনি এবার মারা থামিয়ে আমার দিকে তাকিয়ে, আপনার দোহাই লাগে, আর মারবেন না, আমি আর কখনো আপনার সামনে আসবো না। পাশ থেকে একটা পুলিশ বলল, ম্যাম ওকে ছেড়ে দিন, ওর পা মনে হয় ভেঙে গেছে। পুলিশিনী হাতের ইশারায় আমাকে যে ধরেছিল তাকে সরে যেতে বলল। সে ছেড়ে দেওয়ায় আমি ফ্লোরে শুয়ে পড়লাম আর পা ধরে কান্না করতে লাগলাম। ম্যাডাম, এটা কি করব এখন? ওর বন্ধুদের ফোন করে ওকে নিয়ে যেতে বলো। পুলিশিনী আর কিছু না বলে চলে গেল। আর পাশে থাকা পুলিশের মধ্যে একজন এসে আমার পকেট থেকে মোবাইল বের করে শুভর নাম্বার ডায়াল লিস্টে আগে পেয়ে ওকেই ফোন দিল আর আমাকে নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পরে ওরা থানায় আসলো। আমাকে জেলের মধ্যে পড়ে থাকতে দেখে দৌড়ে আমার কাছে আসলো। মাহমুদ, তোর এই অবস্থা কেন? দোস্ত, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর সহ্য করতে পারছি না। তোর পায়ে কি হয়েছে? শোনো, তোমাদের বন্ধুর ডান পা ভেঙে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাও। প্লিজ আমাকে নিয়ে চল। তারপরে ওরা আমাকে উঠে দাঁড় করালো। শুভ আর সিয়াম ওদের কাঁধে আমার দুই বাহু রেখে ভর করালো, আর আরিফ নীলা আমাকে আধো কোলে করে ধরে নিয়ে বাইরে নিয়ে যেতে লাগলো। বের হয়ে যাওয়ার সময় পুলিশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পুলিশিনীকে দেখে নীলয় বলল, ম্যাডাম, এই সামান্য একটা বিষয়ের জন্য যেটা করছেন সেটা কি ঠিক করছেন? সামান্য একটা বিষয়ের জন্য ওকে এমন করে মারলেন? আপনি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, অপরাধ করেছে তাই তার শাস্তি পেয়েছে। কি অপরাধ ছিল ওর? ভালোবাসা কি অপরাধ? ভালো যখন আপনি বাসে নেই না, তাহলে বলে দিতেন। এর জন্য এভাবে মারতে পারলেন? ওই তোরা চুপ করবি? ওদের চুপ করিয়ে আমাকে মাফ করে দিন, আমি আর কোনোদিন আপনাকে বিরক্ত করবো না, কখন আপনার সামনে আসবো না। এই বলে আমরা ওখান থেকে চলে আসলাম। আমাকে হাসপাতালে নিয়ে গেল ওরা। তারপরে এক্সরে করে বোঝা গেল সত্যি সত্যি আমার ডান পা ভেঙে গেছে। ডাক্তার চেক আপ করে ব্যান্ডেজ করে দিল। তারপরে আম্মুকে খবর দেওয়া হলো।
আম্মু তো শুনেই কান্না জুড়ে দিয়েছে। নিলয়ের অনেক সান্ত্বনা দিল আম্মুকে। আম্মু বলল, কিরে বাবা, তোর এমন হলো কি করে? আর আম্মু বেশি কিছু হয়নি তো, শুধুমাত্র বাইক থেকে পড়ে গিয়ে ডান পাটা ভেঙে গেছে। তোকে আমি কত করে বলি হন্ডা দেখে চালাবি, কিন্তু তুই তো আমার কথা শুনলিস না। আম্মু তুমি শুধু শুধু চিন্তা করো না, ঠিক হয়ে যাব আমি। তবে এখন আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লাগছে। আর ডাক্তার বলছে কাল রিলিজ করে দিবে আমার। ওকে, যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর। মা চলে যাবার পরে নিলয় বলল, তুই আন্টিকে মিথ্যা কথা বললি কেন? তো কি বলতাম? বলতাম আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এমন করে মেরেছে, তাহলে তো আম্মুর টেনশন আরো বেড়ে যেত। তো এখন কি করবি? কি আর করবো, ওই পুলিশিনি থেকে দূরে দূরে থাকবো, আর বিরক্ত করবো না। তখন একটা মেয়েলি কণ্ঠে, আরে আপনি এখানে কেন? আর আপনার পায়ে কি হয়েছে? মেয়ের কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে দেখলাম সেদিন রেস্টুরেন্টের 3টা মেয়ের মধ্যে একজন, আফিয়ার বান্ধবী। আরে আপনি এখানে, ভালো আছেন? আমি ভালো আছি। ডাক্তারের কাছে এসেছিলাম একটা কাজে, তখন আপনাকে দেখে ভেতরে আসি। ও আচ্ছা, এই যে পরিচিত হন, এ হলো আমার 4 বন্ধু, শুভ, আরিফ, নিলয় আর সিয়াম। আর তোরা শোন, এ হলো আফিয়ার বান্ধবী। হাই। তবে আপনারা আমাকে বলবেন প্লিজ, আপনার পায়ে কি হয়েছে? ভেঙে গেছে। কিন্তু কি করে? কি করে আবার আপনার বান্ধবী মেরে পা ভেঙে দিয়েছে? ওই চুপ কর। তুই চুপ কর, আমাকে বলতে দে। কি? আফিয়া এসব করেছে? কিন্তু কেন? কেন আবার আপনার বান্ধবীকে ভালোবাসে বলে? কেন আবার আপনার বান্ধবীকে ভালোবাসে বলে? সেদিন আপনাদের সাথে রেস্টুরেন্টে মজা করছে বলে? কি আপনারা কি বলছেন এসব? বিশ্বাস না হলে আমার বান্ধবীকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন। ওই তোরা থামবি? ভাইয়া আপনি থাকেন, পরে এসে আপনার সাথে দেখা করে যাব। আমি আসছি আজ। মেয়েটি এই বলে বাইরে চলে গেল। বাইরে গিয়ে আফিয়াকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। আফিয়া তুই এটা করলি কি করে? আমি আবার কি করেছি? তুই ছেলেটাকে মারিস নাই, শুধু ওর পাটা ভেঙে দিয়েছিস। তুই তো অমানসিকতার পরিচয় দিয়েছিস। কি করব বল, তখন অনেক রেগেছিলাম। তুই চুপ কর। আর ছেলেটা তো কোনো দোষ করছিল না, ও তো শুধু তোকে ভালোবেসেছিল। আর ভালোবাসা তো দোষের কিছু নয়। তোর ভালো লাগে না এটা অন্য ব্যাপার, তুই ওকে কাছে ডেকে বুঝিয়ে বলে দিলেই পারতি। কিন্তু তুই তা না করে ওকে পশুর মতো মেরেছিস। আফিয়া তুই তো বলতি তোর একজন ভালোবাসার মানুষ দরকার, যে তোকে বুঝবে, যে তোকে সবসময় ভালোবাসবে। আর ছেলেটা দেখতেও তো ভালো ছিল, তাহলে এভাবে মারলি কেন? তুই এতটা কঠোর মনের সেটা জানতাম না রে। আরে পুলিশেরা অন্যায়কারীকেও এমন করে মারে না। আফিয়া নুসাইবার কথার উত্তরে কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে আফিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে সে ভাবতে থাকে, আমার এমন লাগছে কেন? ছেলেটাকে মারার পরে তো আমার খুশি হবার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? তাহলে কি আমি ছেলেটাকে মেরে ভুল করেছি? কেনই বা মারলাম ছেলেটাকে? ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাকে শুধু ভালোবাসতো। আমাকে ভালোবাসতে তো জোর করতো না। না, রাগের মাথায় অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। এখন আমার কি করা উচিত কিছুই আমার মাথায় আসছে না। আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করব এখন? কিছুক্ষণ এভাবেই মাথায় হাত দিয়ে আফিয়া বসে থাকে। তখন পাশ থেকে এক কনস্টেবল বলে, ম্যাডাম আপনার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। ও, তুমি এসেছো? তা ছেলেটার কি খবর? ম্যাডাম বেশি ভালো না, ওর ডান পায়ের হাড্ডি অনেক বাজেভাবে ভেঙে গেছে। ওকে, তুমি এখন যাও। এখন আফিয়ার কিছুই ভালো লাগছে না। ও আর থানায় না থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে আমাকে মারার কথাগুলো চিন্তা করতে থাকে। আর এদিকে হাসপাতালে, তোর হন্ডা আমি বিক্রি করে দিব। আম্মু এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। তাহলে আমি কলেজ যাবো কি করে? আমি রিক্সা ঠিক করে দিব, তোকে কলেজে নিয়ে আসবে আর দিয়ে আসবে। আরে আম্মু কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমি যেটা বলছি সেটাই। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমার লক্ষ্মী আম্মু, আমি প্রমিস করছি আর কখনো জোরে হুন্ডা চালাবো না। মনে থাকবে তো? আম্মু খুব করে মনে থাকবে। দাও এবার খাই দাও তো। আয়। আর তোকে বাসায় যেতে দিতে কবে? কালকে বিকেলে। আর ঠিক হতে কতদিন লাগবে?
সম্পূর্ণ ঠিক হতে প্রায় 2 মাস লাগবে। তাহলে তোর কয়েকদিন পরেই এক্সাম। কিছু হবে না। আমি প্রিন্সিপালকে ফোন করে সব খুলে বলেছি। স্যার বলেছে তোমাকে আসতে হবে না, তুমি ঠিক হয়ে কলেজ এসো। তাহলে ঠিক আছে। রাতে আম্মু ঘুমিয়েছিল আমার পাশে। আমার ঘুম হয় না, তেমন ব্যথা করছিল বলে। যাই হোক, সকালবেলা পুলিশিনীর বাসার নিচে পুলিশিনীর 3 বান্ধবী ওকে ফোন দিয়েই যাচ্ছে। হ্যালো, বাসার নিচে আয়। আর হ্যাঁ, সিভিল ড্রেসে আসবি কিন্তু। কেন? আরে আসতে বলছি আসবি, এত প্রশ্ন কেন করছিস? 10 মিনিট পরে আফিয়া ওদের বাসার নিচে এলো। কি ব্যাপার, তোরা এত সকাল এখানে কেন? আফিয়া বুঝতে পেরে মাথা নিচু করে নিল। মন খারাপ করে আর কি হবে, এখন চল আমাদের সাথে। আফিয়া বুঝতে পারে ওর বান্ধবীরা ওকে আমার কাছে নিয়ে আসবে আর ওকে দিয়ে সরি বলাবে। আফিয়া ওদের কথা মতো মাথা নিচু করে গাড়ি উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে, শোন, তুই গিয়ে ছেলেটিকে সরি বলবি, আরো বলবি যে তোর ভুল হয়ে গিয়েছে। বলবো। আরো কিছুটা পথ যাবার পরে যখন সবাই চুপ, তখন আফিয়া বলল, আচ্ছা একটা কথা বলি। কি বলবি বল। বলছিলাম ফুলের তোড়া নিয়ে গেলে একটু ভালো হয় না? আফিয়া, তুই বলছিস সে কথা? বাহ, অবশেষে তোর কাছ থেকে ছেলেটার জন্য কিছু নিয়ে যাওয়া হবে, খুব ভালো। তাহলে বসে আছিস কেন, যা ফুলের তোড়া নিয়ে আয়। তারপরে গাড়িটা থামিয়ে আফিয়া চলে গেল ফুলের তোড়া আনতে। ফুলের তোড়া আনার পরে আফিয়াকে একটু খুশি খুশি দেখাচ্ছিল। তারপরে আর দেরি না করে হাসপাতালে চলে আসলো। এদিকে আমি আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন আফিয়ার বান্ধবীরা বলল, আসতে পারি? ওদের কথা শুনে আম্মু ওদের দিকে তাকায়। তারপর আম্মু বলল, আসো। তারপরে আগে আফিয়ার বান্ধবী 3 জন রুমে প্রবেশ করলো। সর্বশেষে দেখি আফিয়া মাথা নিচু করে ফুলের তোড়া নিয়ে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছে ওর আসার দিকে। আফিয়া নীল ড্রেস পরে এসেছে, একদম নীল পরি লাগছে। মন বলছে এক নজরে তাকিয়ে থাকতে, কিন্তু তাকাতে পারছি না। 2টা কারণ, 1 ভয়ে, 2 রাগে। ভয়ের কারণ তাকানোর জন্য যদি আবার মারে, কিন্তু আফিয়া মাথাটা নিচের দিকে করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওর মন খুব খারাপ। তখন, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না মা। আন্টি, আমরা মাহমুদের পরিচিত। আচ্ছা, তোমরা বসো, ওর সাথে কথা বলো, আমি ডাক্তারের সাথে গিয়ে কথা বলে আসি। আম্মু এই বলে চলে গেল। আফিয়া মাথা নিচু করে সবার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু চলে যাওয়ার পর, ভাইয়া ভালো আছেন? ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরাও ভালো আছি। শুরু কর, এবার বল গিয়ে। আফিয়ার সামনে থেকে ওর 3 বান্ধবী সরে গেল। পুলিশিনী মাথা নিচু করে আছে। কিরে বল। অপরাধী চোখে আফিয়া আমার দিকে তাকালো, আর আমি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি আজকে অনেক সুন্দর লাগছে পুলিশিনীকে। এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ওকে দেখার পরে আমার রাগ অভিমান কোথায় যে হারিয়ে গেছে সেটা আছে না। সরি। আরে আপনি সরি বলছেন কেন? আমি অন্যায় করেছি, তাই মেরেছেন। আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ মাফ করে দাও। পুলিশিনীর মুখ থেকে তুমি শুনে কেমন জানি অনুভূতি হতে লাগলো। ভাইয়া, আফিয়া ওর ভুল বুঝতে পেরেছে, তাই বলছিলাম প্লিজ ওকে মাফ করে দিন। হ্যাঁ ভাইয়া, প্লিজ। ওকে, মাফ করে দিলাম। পা ভেঙে দিয়ে সরি বলছে, মাফ চাচ্ছে। মাফ করিনি। সত্যি? নাও, এটা তোমার জন্য। ফুলের তোড়াটা আমাকে দিয়ে ধন্যবাদ। যতই নরম হও না কেন, লাভ নাই। আমি তোমার শত শত হাত দূরে থাকবো। পুলিশিনীর বোনের মধ্যে কি চলছে জানি না, কিন্তু আমি ওর দাঁড়ে আর কাছেও যাব না। যদি এত তাড়াতাড়ি সব ভুলে যাই, তাহলে সুদে আসলে শোধ নেওয়া হবে না। দেখ এবার, যাকে এত মারলি তাকে বলার সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে তোকে মাফ করে দিল। আরে কি বলছো তোমরা? ঠিকই বলছি। সত্যি আমি অনেক খারাপ করে ফেলেছি। আরে ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করি নাই। শালি মেরে এখন আধিক্যতা দেখাতে আসছে। মনে মনে এসব বলছি, তখনই হঠাৎ আম্মু রুমে আসলো। আন্টি, ওকে কবে বাসায় নেবেন? আর ঠিক হতে কতদিন লাগবে? 2 মাস লাগবে ঠিক হতে। আর আজ বিকেলে বাসায় নিয়ে যাব। মা, তোমরা ওকে একটু বোঝাও। দেখো না, হন্ডা চালাতে গিয়ে পাটা ভেঙে ফেলেছে, আমার কথা তো শোনেই না। আচ্ছা আন্টি, বুঝাবো। আন্টি, তাহলে আজ আমরা আসি? তো আমাদের বাসায় একদিন এসে ঘুরে যেও। আচ্ছা আন্টি।
সকলে আম্মুর কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। কারণটা হলো আমি আফিয়ার মারার কথা না বলেছি বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙেছি। আফিয়া আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওরা বাইরে যাবার পরে, দেখেছিস ছেলেটিকে তুই মেরেছিস, সে কথা না বলে বলেছে হন্ডা থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। দেখেছিস কত ভালো ছেলেটি। ছেলেটি যদি তোকে না ভালোবেসে আমাকে ভালোবাসতো তাহলে ওকেই আমি বিয়ে করতাম। রাগিস কেন? আচ্ছা চল বাসায় যাই। আমাকে বিকেলে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পর বাসায় নিয়ে আসা হয়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এখন আমি সম্পূর্ণ সুস্থ। 15 দিন আগে গিয়েছিলাম ডাক্তারের কাছে ড্রেসিং করাতে। তবে এতদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। সিদ্ধান্ত নিলাম আজ কোথাও বের হব। কিন্তু যাব কিভাবে? আম্মু এখনো বাইরে যেতে দিবে না, 2 বাইক তো নিতেই দিবে না। তারপরও আম্মুকে 9-6 অনেক কিছু বুঝিয়ে বিকেলবেলা বাইক নিয়ে আমি আর আরিফ বের হলাম। আর হ্যাঁ, এই 2 মাসে আমার বাইকের লাইসেন্স করিয়ে নিয়েছি, ড্রাইভিং লাইসেন্সও করিয়েছি। আমরা দুজনে যাচ্ছি, হঠাৎ করে দেখি কিছু দূরে পুলিশ গাড়ি চেকিং করছে। আফিয়াও আছে। আমরা কাছে যেতে একটা পুলিশ আমার বাইক থামালো। হেলমেট তো পরেছো, এবার গাড়ির কাগজপাতি দেখাও। ড্রাইভিং লাইসেন্স কোথায়? আমরাও সাথে সাথে গাড়ি থেকে নামলাম আর আমাদের দেখা মাত্রই আফিয়া আমার দিকে এগিয়ে আসলো। ওনাদের যেতে দিন। ওকে ম্যাম। ওই তোমরা যাও, কাগজপাতি দেখাতে হবে না। তবে আমি কোনো কথা না শুনে বাইকের সিট খুলে কলেজপাতি বের করলাম। আফিয়া আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি ওর দিকে একবারও তাকাইনি। নিন আমার বাইকের কাগজ আর আমার ড্রাইভিং লাইসেন্স। তারপর পুলিশটি আমার কাগজপাতি চেক করে বলল কোনো সমস্যা নেই। আমরা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। চলে আসার সময় দেখলাম আফিয়া আমার দিকে তাকিয়েছিল। তবে আমি দেখেই সাথে সাথে চোখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসি। এত সহজে সব কিছু ভোলা যাবে না। যাই হোক, বাসার দিকে আস্তে আস্তে রাত 10টা বাজলো। অনেকদিন পরে বেরিয়েছি তো, তাই আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে, যে কখন টেরও পাইনি। শীতের রাত 10টা মানে অনেক রাত। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে অলরেডি। আমি আর আরিফ বাইক নিয়ে আসছি, রাস্তা খালি ফুল স্পিডেই আসছি। তখন সামনে নজর গেল, দেখলাম এখনও পুলিশিনীর গাড়ি ওখানে দাঁড়ানো। আমি বাইক স্লো করে চালিয়ে ওর গাড়ির কাছে আসতে ওকে গাড়ির সামনে দেখতে পেলাম না। তবে গাড়ির ওপাশ থেকে শব্দ আসছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও প্লিজ। আমার কানে শব্দটা আসা মাত্রই জোরে বাইক টেনে গাড়ির বিপরীতে এসে দেখি 3টা যুবক একটা মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, গাড়ির ভিতরে অন্ধকার। হয় কে রে ওখানে? আমি আর আরিফ গাড়ি থেকে দ্রুত নামতে নামতে কথাটা বললাম। আমাদের কথা শুনে যুবক 3 জন দৌড়ে পালালো। তখন গাড়ির অন্ধকার থেকে আফিয়া বের হয়ে আসলো। আমি আর আরিফ তো ওকে দেখে অবাক। আফিয়াকে দেখে আমি উল্টো দিকে ঘুরে দাঁড়াই। আপনি এখানে? আসলে আমার পিস্তলটা ভুলে বাসায় রেখে এসেছি, আর থানায় অনেক কাজ থাকায় বাসার দিকে ফিরতেও দেরি হয়ে যায়। আর মাঝপথে ওই জানোয়ারগুলো আমার সাথে। বুঝলাম। আরিফ চলে আয়। আরিফ বাইকে উঠলেই চলে আসতে যাব তখনই। আসলে বলতে চাচ্ছিলাম, আমার গাড়ির চাকাটা ওরা লিক করে দিয়েছে। আমরা তাকে দেখলাম সত্যি গাড়ির চাকা লিক। আমরা গাড়ি থেকে নামলাম। আফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিফ তুই বাইক নিয়ে যা, গিয়ে ওনাকে নামিয়ে দিয়ে। বন্ধু তুই যা, আমি এখানে থাকি। তোকে যা বলেছি তুই তাই কর, এত বেশি কথা বলিস কেন? ওকে। আরিফ বাইক স্টার্ট দিয়ে, আসুন ম্যাম। আফিয়া বাইকে না উঠে আমার দিকে তাকিয়ে আছে। বন্ধু আমার থেকে তুই ম্যামকে নিয়ে গেলে ভালো হতো। আমি রাগি লোক নিয়ে আফিয়ার দিকে তাকালাম। বন্ধু তুই নামিয়ে দিয়ে আয়, আমি এখানে আছি। তারপরে আমি কোনো কথা না বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম, কারণ আমি না গেলে আফিয়া যাবে না। তাই মাইনকা চিপায় পইরা যাচ্ছি। আমি বাইক স্টার্ট দিতেই পুলিশ নিয়ে এসে বাইকে বসলো, উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আফিয়াদের বাসার সামনে এসে গেলাম। এতটা পথ কেউ কারোর সাথে কথা বলেনি। তবে আফিয়া গাড়ি থেকে নামার পরে, আপনি কি আমাকে এখনো মাফ করতে পারছেন না? তা হবে কেন, অনেক আগেই তো সবকিছু ঠিক হয়ে গেল। তাহলে আমার সাথে এমন করছেন কেন? সরি, আমি বুঝলাম না কেমন করছি আমি আপনার সাথে। পুলিশ কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, কথা বলছেন না যে? না কিছু না, তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা বলে আফিয়া বাসার ভেতরে চলে গেল। যাওয়ার আগে দেখলাম আফিয়ার চোখে পানি। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইক ঘুরে চলে আসলাম। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, আফিয়ার চোখে পানি দেখলাম কেন?
তাহলে কি আফিয়া আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি অপরাধ বোধগুলো জেগে ওঠার কারণে এমনটা করেছে? জানি না মেয়েদের মনে কি চলে, সেটা কেবল সে আর আল্লাহ জানে। আমি আরিফের কাছে আসতেই, কি রে, তোর পুলিশিনীকে নামিয়ে দিয়েছিস? কিন্তু ওর চোখে পানি দেখলাম কেন? তারপরে আরিফকে সব কিছু খুলে বললাম। মামা কেস খেয়ে গেছে। মানে কি বলছিস? মানে পুলিশিনী তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি? তা হতেই পারে না, হয়তো নিজের মনে অপরাধের অনুশোচনা জেগে উঠেছে তাই এমন করছে। না, তাই এমন হতেই পারে না, হওয়ার কোনো চান্সই নাই। হ্যাঁ, সত্যি বলছিস? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রমাণ দিয়ে দেখাবো। তা তো নিতেই হবে, কারণ মেয়েদের কেউ বুঝতে পারে না ওদের মনের মাঝে কি চলে। ওকে, তাহলে তুই কালকে থেকে আবার পুলিশিনীর পিছনে নিবি। কি? আমাকে আবার মার খাওয়ানোর ধান্দা? আরে না, শোন, আগে যখন পুলিশিনীর পিছন নিতি তখন কি করতো? তোর দিকে রাগি চোখে তাকাতো, কিন্তু এখন পিছু নিবি, কারণ দেখবি তোর দিকে কি রাগি চোখে তাকাই না, মুখে মুচকি হাসে নিয়ে তোর দিকে তাকায়। সত্যি? বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারিস। ওকে ধরলাম, ও রাজি হয়ে গেল, কিন্তু আবার মনের ঝাল তো মিটবে না। কি মারটাই না মেরেছে, ও মাগো। সমস্যা নেই, বিয়ের পরে সব সুদে আসলে মিটিয়ে দিবি। তা অবশ্য ভুল বলিস নাই, ওকে বিয়ের পরে প্যারা দিতেই থাকবো। তো তোর ইচ্ছে বিয়ের পরে প্যারা দিবি নাকি সারাদিন রোম্যান্স করবি? সেটা তোর ওপরে নির্ভর করবে। তবে কালকে যদি মুচকি হাসে তোকে দেখে, তাহলে আমার কাছে চলে আসিস, কেমন? ওকে দোস্ত, তাই করব। তারপরে আরিফকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাজারে আসলাম। আম্মু খেতে দিল, খেয়ে পাড়ি জমালাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আগেই একটু স্টাইল দিয়ে ফিটফাট হয়ে বাইক নিয়ে বের হলাম। মেন কারণ আফিয়ার কাছে যাব, তবে তার আগে শুভ, আরিফ ওদের কাছে গেলাম। বন্ধু, তোকে তো আজকে নায়কের মতো লাগছে রে। আজ যদি তোকে এই অবস্থায় পুলিশিনী দেখতো, সত্যি সত্যি তোকে প্রপোজ করে দিত। তাই নাকি? তো বল, পুলিশিনী কোথায়? দেখলাম মন্ত্রীর বাসার সামনে। কেন? শুনছিলাম মন্ত্রীর ওখানে নাকি বড় একটা সমাবেশ আছে। ও আচ্ছা, তাহলে তোরা থাক, আমি আসছি প্রমাণ নিয়ে। ওকে দোস্ত, তুই যা, আমরা এখানে আসি। তারপরে আমি বাইক নিয়ে মন্ত্রীর বাসার দিকে আসতে লাগলাম। মন্ত্রীর বাসার সামনে গিয়ে দেখি পুলিশিনী একটা অন্য পুলিশের সাথে কি যেন বলছে, মনে হচ্ছে কিছু একটা বোঝাচ্ছে। আমি একদম পুলিশিনীর সামনে গিয়ে থামলাম, আর মনে মনে ঠিক করলাম আজ পুলিশিনীর দিকে তাকাবো তো তাকাবোই, আর চোখ সরাবো না, আর মুখে হাসি রাখবো। আমি পুলিশিনীর সামনে গিয়ে থামতে আফিয়া আমার দিকে অবাক চোখে তাকালো। আমিও কোনো কথা না বলে ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। পুলিশিনী আমার দিকে তাকিয়ে আছে, অনেকটা অবাক আর কিছুটা মন খারাপই চোখে। আমি কোনো কথা বলছি না, শুধু তাকিয়ে আছি। আফিয়াও আমার দিকে তাকিয়ে আছে, কই হাসি তো দিচ্ছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। দেখি কি হয়। এক পর্যায়ে আফিয়া আমাকে চোখ দিয়ে একপাশে থাকলো। আমি ব্যাপারটা বুঝতে পেরে আমিও একপাশে আসলাম। কি ব্যাপার, আপনি আমার দিকে ওরকম করে তাকিয়ে আছেন কেন? কি ব্যাপার, কিছু বলছেন না কেন? ধুর, হাসছে না কেন, শুধু তাকিয়ে থেকে প্রশ্ন করছে। ধুর, ভালো লাগে না, মনে মনে এসব বলছি। কি হলো বলুন, কেন তাকিয়ে আছেন? তাকিয়ে আছি কারণ তোমার ওই দুই নয়নে নিজেকে হারিয়ে ফেলতে চাই, আর জানতে চাই তোমার ওই চোখের ফোঁটা ফোঁটা জলবিন্দুর রহস্য। দেখতে চাই তোমার ওই নয়নের মাঝে কার জন্য বেঁধেছ ঘর। যদি দেখি কারোর জন্য পানি বিন্দু দিয়ে বাঁধনি ঘর, তাহলে নিজের জন্য ওখানে বাঁধতে চাই একটা কুড়ে ঘর। খড়কুটা দিয়ে সেই ঘরের চাল বুনবো। প্রভাতের সেই সকালবেলা গাছ থেকে ঝরে পড়া ফুল দিয়ে বিছাবো তোমার জন্য বিছানা। পাবো কি সেই সুযোগ আমি? কথাগুলো বলে আফিয়া লজ্জা মাখা মুখে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উফ, আল্লাহ গো, হেসেছে রে মাইরা, হেসেছে। কি হলো বলো, দেবে না সেই সুবর্ণ সুযোগটুকু আমি? আফিয়া লজ্জা মাখা মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও কিছু বলতে যাবে তার আগেই, ম্যাম আপনাকে স্যার ডাকতেছে। আসছি। আফিয়া কিছু না বলে চলে যেতে লাগলো, তবে চলে যাবার সময় আমার দিকে তাকিয়ে লজ্জা মাখা মুখে হাসি দিয়ে চলে গেল। ওরে খোদা, আমি তো খুশিতে ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিলয় শুভর ওদের কাছে চলে আসলাম। কি ভাই, তোর পুলিশিনী কি হাসছে? দোস্ত, হেসেছে। সত্যি? হরে ভাই, সত্যি হেসেছে। তাহলে দেরি কেন, যা প্রপোজ করে দে। কি? বন্ধু
তাই কর। করব, তবে এত তাড়াতাড়ি কেন? আরে যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি তোদের বিয়ে হবে, আর তো আগেই বিয়ে হবে। আর বিয়ের পর তোর মায়ের সুদে আসল হিসাব নিতে পারবি। সেটা অবশ্য ঠিকই বলেছিস। তো যা দাঁড়িয়ে আছিস কেন? কি এখনই? এখনই। ওকে, যাচ্ছি। তারপরে আমি আবার বাইক চালিয়ে আফিয়ার কাছে চলে আসলাম। পুলিশিনী আমাকে আবার দেখে আমার কাছে এসে বলল, আবার কি? হুন্ডায় উঠো। হুন্ডাই কেন? 10 মিনিট প্লিজ। ওকে করিম সাহেব, আমি 30 মিনিটের মধ্যে আসছি, আপনি এদিকটা সামলান। তারপরে আফিয়া এসে আমার কাঁধে হাত রেখে হুন্ডায় বসলো। আমি ওকে একটা নীরব জায়গায় নিয়ে আসলাম। এখানে আনলে কেন? কিছু কথা বলার জন্য। কি কথা? আমি প্রত্যুত্তরে কিছু না বলে ওর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলের তোড়াটা বের করলাম। ফুলের তোড়াটা আসার সময় নিয়ে এসেছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আফিয়া অবাক হয়ে মুখে 2 হাত চেপে দাঁড়িয়ে আছে। ও হয়তো ভাবতেও পারে না আমি এমন একটা কাজ করব। এই পুলিশিটিকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধতে চাই। করবে আমায় বিয়ে? উইল ইউ ম্যারি মি? আফিয়া কিছু বলছে না। কি হলো, কিছু বলো। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি মানে? আল্লাহ, এখন কি করব? কি হলো বলো, কি ভুল বুঝছি? ভুল এটাই বুঝছো যে আমি তোমাকে ভালোবাসি না। কি? আমি যেটার ভয় পাচ্ছিলাম তুমি সেটাই করলে। আসল কথা এটা যে আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। ভালো যদি নাই বাসো তাহলে ওই সময় ভাবে হাসার মানে কি? তখন তোমার বলা পাগলামি কথাগুলো শুনে হাসছিলাম। তোমাকে আমি তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু স্যার একাই বলা হয়নি। ও, তা আমাকে কি ভালোবাসা যায় না? ভালোবাসা যায়, কিন্তু তোমার প্রতি আমার সেরকম ফিলিংস নেই। আর তুমি আমার থেকে অনেক ছোট। ছোট বলে কি ভালোবাসা যায় না? দেখো, তোমাকে কথাগুলো বলতে অনেক খারাপ লাগছে, কিন্তু তবুও বলতে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে এতদিন আমি শুধু ছোট ভাই নজরে দেখে এসেছি। আমি অবাক চোখে আফিয়ার দিকে তাকিয়ে আছি। তুমি অনেক ভালো একটা ছেলে, আর আমার থেকে তুমি অনেক ভালো মেয়ে পাবে জীবনসঙ্গী হিসেবে। আমাকে মাফ করে দাও। আমি কিছু না বলে ওখান থেকে হুন্ডায় উঠে স্টার্ট দিয়ে চলে আসলাম। চলে আসার সময় প্লিজ মাহমুদ, আমাকে ভুল বুঝো না। পেছন থেকে কথাগুলো আফিয়া বলল, কিন্তু আমি আর না থেমে সেখান থেকে চলে আসলাম। সত্যি বলতে আমি কখনো কল্পনা করতে পারি নাই আফিয়া আমাকে এই কথাগুলো বলবে। ওই সেই চোখের পানি, সেই হাসি সবই ভুল ছিল। আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। এখন নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। সত্যি মেয়েদের বাচনভঙ্গি বোঝা এত সহজ না। ওদেরকে ওদের মা বাবা বুঝতে হিমশিম খায়, আর আমরা তো কোথাকার চুনোপুটি। শুভ আরিফ ওদের প্রতি খুব রাগ হচ্ছে। ওই হারামিগুলোর জন্য এত তাড়াতাড়ি প্রপোজ করতে গেছি। আমি ডিরেক্ট ওদের কাছে গেলাম। ওরা আমাকে দেখে এগিয়ে আসলো। আরিফ আর শুভ ছিল, নিলয় সিয়াম ওদের দেখলাম না। কিরে বন্ধু, প্রপোজ করেছিস? রাজি হয়েছে? আমি বাইক থেকে নেমে ওদের দুজনের গালে 2টা কষে থাপ্পড় দিলাম। শালা, আমাকে যে ভালোবাসে শিওর না তোরা? শোন, আমাকে শুধু ছোট ভাইয়ের মতো দেখে, ও আমাকে ভালোবাসে না। কি? আমি আর কিছু না বলে ওদের থেকে বাসায় চলে আসলাম। আরিফ আর শুভ কিছু বলছিল না। ওরাও বোকার মতো দাঁড়িয়েছিল। ওরাও এটা ভাবতে পারে না যে আফিয়া আমাকে ফিরিয়ে দিবে। বাসায় যাবার পরে, কি করে, কোথায় গিয়েছিলি? সেই সকালে বেরিয়েছিস, তাও হালকা নাস্তা করে। খাবি না এখন? না, খাবো না। কেন, কি হয়েছে? আম্মু, তোমার ছেলে ছ্যাঁকা খাইছে, তার বুকের মাঝে অনেক কষ্ট, খাবার নামবে না গলা দিয়ে। তুই ছ্যাঁকা খাইছিস? তোর মনে কষ্ট? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কিভাবে করব? মানুষ ছ্যাঁকা খাইলেই কান্না করে, কিন্তু তুই তো দিব্যি আছিস। তুমি জানো আমি কান্না করছি না। চোখে পানি নাই বলে দেখতে পাচ্ছ না। চোখের পানি কান্না করতে করতে শুকিয়ে গেছে। এখন চোখের পানি নাই, তবে কেঁদে কেঁদে হৃদয়টা ভিজিয়ে ফেলেছি। তুমি তা দেখতে পাচ্ছ না? আল্লাহ, আমারে উঠাই নিয়ে যাও। কেন উঠাই নিবে কেন? কারণ আমি তোর মনের মধ্যে কান্না দেখতে পারি না বলে। আমি কত বোকা, তাই না? এরপর থেকে ভালোভাবে দেখবা। আচ্ছা, কারো থেকে শিখে নিবি। তা তুমি কি বাপ এখন খাবা? খাবার খাবো না কেন? তুমি না ছ্যাঁকা খাইলা, এখন খাবার কেন খেতে হবে? উফ আম্মু, তুমি এত বোকা কেন? খাবারের সাথে ছ্যাঁকা খাওয়ার কিসের সম্পর্ক? ওটা এক বিষয় আর এটা আর এক বিষয়। হ্যাঁ তাই তো, আমি ভুলে গেছি। আম্মু কিছু বললা? কই না তো, আমি আবার কি বলবো, তুই খেয়ে নে।
আপনারে বলেন, খাবার খাওয়ার সাথে প্রেমের ছ্যাঁকা, ব্রেকআপ হওয়ার কিসের সম্পর্ক? আমাকে ছ্যাঁকা দিয়ে তুই পুলিশ নিয়ে দিব্যি আছে, তাহলে আমি খাবার খাওয়া বাদ দিব কেন? খুনি 1000টা খুন করেও জেলে বসে খাবার খাচ্ছে। মধ্য কথা হলো, যে যাই করুক না কেন, খাবার খাওয়া কারো থেমে নাই। তাহলে আমি কেন না খেয়ে থাকবো? খাবার পেয়ে পেট ঠান্ডা হলো, পেট ঠান্ডা আমিও ঠান্ডা। তাই আর সময় না খরচ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম, আর আমার মন কান্না করতে লাগলো। তারপরে কখন যে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নাই। টাটা, গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজ গিয়ে দেখি আরিফ, শুভ ওরা সবাই একসাথে বসে আছে। ওদের কাছে গেলাম। কিরে হারামিরা, তোরা এখানে মন খারাপ করে বসে আছিস কেন? বন্ধু, আর কখনো মেয়েদের নিয়ে গবেষণা করব না। কেন? কারণ ওরা হলো গিরগিটির মতো, যখন তখন রং বদলায়। তাহলে বুঝেছো যে মেয়েরা দরকার ছাড়া কথা বলে না? দোস্ত, খুব ভালো করেই বুঝতে পারছি। বুঝছস ভালো। আমরা যখন বসে বসে আড্ডা দিচ্ছিলাম তখন তাকিয়ে দেখি দূর থেকে পুলিশিনী আমাদের দিকে তাকিয়ে আছে। আরিফ, পুলিশিনী এখানে কেন? জানি না তো। খাইছে রে, এ তো দেখছি আমাদের দিকেই আসছে। হ্যাঁ, তাই তো দেখছি। পুলিশিনী অবশেষে আমাদের কাছে এসে পড়লো। তোমরা সবাই ভালো আছো তো? ম্যাম ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। তো ম্যাম, আপনি এখানে কেন? তোমাদের প্রিন্সিপালের সাথে দেখা করতে এলাম। শালারা আজ এরা প্যাচাল শুরু করছে মনে মনে। হ্যাঁ জানেমান, কি করছো? কোথা থেকে রিমা দৌড়ে এসে আমার বাম হাত জড়িয়ে ধরে বসে পড়লো। আর রিমা হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, অনেক ফ্রি মাইন্ডের, আর আমাদের সবার বেস্ট। আমাকে দেখলেই জড়িয়ে ধরবে, এটা মনে ওর অভ্যাস। তাই তো কোথা থেকে দৌড়ে এসে আমার বাম হাত জড়িয়ে গা ঘেঁষে বসলো। পুলিশিনী তো অবাক চোখে তাকিয়ে আছে। আমি প্রতিবার দূরে সরিয়ে দিই, কিন্তু আজকে পুলিশিনীকে জেলাস ফিল করানোর জন্য নাটক শুরু করলাম। এই তো কলিজা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমিও রিমার হাত জড়িয়ে ধরলাম। ও মা, সত্যি বলছো? সত্যি সত্যি, 3 সত্যি। ওলে ওলে আমার সুইট সোনাটা। পুলিশিনী এক নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এ হলো আমাদের থানার নতুন এসিপি আফিয়া আপু, আর আপু এ হলো আমার জানেমান। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ, এই বলেই পুলিশিনী দ্রুত স্থান ত্যাগ করলো। কি ব্যাপার, পুলিশিনী চলে গেল কেন? সব বুঝো মনু, এটা বুঝো না? যাও মুড়ি খাও। বুঝছি, জেলাস হচ্ছে। এই তো মামুর বেটা, বুঝছোস? আমি কিন্তু তোমাদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আরে হ্যাঁ, তোকে তো কিছুই বলি নাই, তাহলে শোন। তারপর রিমাকে সবকিছু খুলে বললাম। ওহো, এ ব্যাপার, আগে বলবি না? তাহলে নাটক আরো একটু বেশি করতাম। সে যাই হোক, তুই এখন বুঝতে পারছিস তো যে তোর কি কি করতে হবে? খুব ভালো করে বুঝতে পারছি। চল শুরু করে দিই। পুলিশিনী প্রিন্সিপালের রুমে আসে, একটু পরেই বের হবে। ওকে, তোরা যা, আমরা এখানে আসি। ওকে, তোরা থাক, আমরা একটু পুলিশিনীকে বাজিয়ে আসি। তারপরে রিমাকে হুন্ডায় বসিয়ে প্রিন্সিপালের রুমের নিচে দাঁড়িয়ে পুলিশিনীর জন্য অপেক্ষা করতে লাগলাম। এখন দেখবে আর ফুলবে। পুলিশিনী প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আমাকে আর রিমাকে হুন্ডায় বসা দেখে আড়ালে দাঁড়িয়ে গেল। ওই তোর পুলিশিনী লুকালো, এখন শুরু করা যাক। বসে আছিস কেন? বাবু চলো না, নদীর কিনারায় গিয়ে প্রেম করি। ওকে সোনা, চলো। তোমার জন্য তো আমি আকাশের চাঁদও এনে দিতে পারি। তাহলে চলো, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। ওকে চলো। তারপরে হুন্ডা স্টার্ট দিয়ে কলেজ থেকে রিমাকে নিয়ে বের হতে লাগলাম। কিছুদূর যাওয়ার পরে লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পুলিশিনীর গাড়িও আমাদের পিছু পিছু আসছে। তার মানে ওষুধে কাজ করেছে। ওই রিমা, পুলিশিনীও তো আমাদের পিছু নিয়েছে। দেখছি তো, এখন কি করব? আচ্ছা শোন, কি করতে হবে। তারপরে সবকিছু রিমাকে বুঝিয়ে বললাম। হেব্বি জমবে কিন্তু। তারপরে আমরা নদীর তীরে এসে একে অপরকে জড়িয়ে ধরে বসলাম, আর পিছু পিছু পুলিশিনী আসলো আমাদের ফলো করতে করতে। এসে গেছে, এবার শুরু কর। তা বলতে পুলিশিনী আমাদের কাছাকাছি এসে একটু আড়ালে দাঁড়ালো। জানো তোমাকে আমি কতটা ভালোবাসি সোনা? কতটা সোনা? কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে পেঁয়াজে যতদিন ঝাঁজ থাকবে ততদিন তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে। কি? পেঁয়াজের সাথে তুলনা করলে কেন?
তুমি জানো পেঁয়াজের কতটা দাম? তেমনি আমার ভালোবাসা এতটা দাম। ও মা, তাই নাকি? হুম,